শিবানন্দ বাবার লীলা কথা বলছি। তো আজকে আমি এটা বড়ই তো আমি আজকে অর্ধেক বলবো আর পরের দিন অর্ধেক বলবো, সময় কুলাবে না। তো আমি আগেই বলেছি বাবাকে আমি বিশ্বনাথ রূপে কিভাবে দেখেছি। তো এটা অনেকেই জানে, তাও আমি বলছি কারণ কি আগের সপ্তাহে মনে হয় ভাইফোঁটা থাকবে। তো এই সপ্তাহে আমি স্টার্ট করছি। আমি বাবাকে ভাই রূপে পেয়েছিলাম, তো ওইটাই আজকে বলছি সবাইকে। আমি যখন বললাম যে দাদুর না কথা শোনাতে, দাদুর কাছে না থাকাতে, যেবার আমার পা ভাঙলো সেবার যেহেতু পাটা ভেঙেছিল, তো ভাই ফোটার টাইমে আমার পাটা ভাঙা ছিল, কিন্তু তখন আমি কোনো রকম হাঁটতে পারতাম, তার আগে হাঁটতে পারতাম না। দাদু মেডিসিন দিয়েছিল, তো প্লাস্টার ছিল, আমি হাঁটতে পারতাম। তো আমার বাড়িতে, কলকাতার বাড়িতে আমাদের জয়েন্ট ফ্যামিলি, সব কাকু, আমার নিজের ভাই তো নেই। তো ছোটবেলার থেকে মাকে বললে পরে আমরা কোয়ার্টারে থাকতাম, তো মাকে বললে মা শুধু বলতো, তুমি গোপালকে ফোঁটা দাও, গোপালই তোমার ভাই। তো আমি ছোটবেলার থেকে গোপালকেই ফোঁটা দিতাম নিজের ভাই ভেবে, এখনো দিই। গোপালকে আমি ফোঁটা দিয়ে যেতাম। তো আমার যেবার পা ভাঙলো সেবার আমরা কলকাতার বাড়িতে ছিলাম, আমার কাকাতো ভাই প্রচুর, কাকাতো পিস্তাতো ভাই মিলে প্রায় আমরা ভাই বোন হচ্ছে 9 থেকে 10 জন। তো ভাই যারা আছে তারা সবাই বসেছিল। এবার আমাদের উপরের ঘরে আমার ঠাকুমার ঘরটা এখনো কিন্তু ওইভাবে অ্যাজ ইট ইজই আছে কলকাতার বাড়িতে। ওই ঘরটাই আমাদের ভাইফোঁটা সব আগে করে যেখানে হতো সেখানেই হয়, পিসিরাও দেয়, আমরাও। তো ওই ঘরে যখন সবাই বসে আছে, তো মা আমাকে বলছে তুমি এতদিন যাকে ভাইফোঁটা দিয়েছো আগে তাকে ফোঁটা দেবে, তারপরে তুমি তাদেরকে ফোঁটা দেবে। আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আমি আগে গোপালকে দেবো। তো গোপাল আর আমি যেহেতু পাটা ব্যথা, তো মা থালাটা ধরে হচ্ছে আমি গোপালকে ফোঁটা দিচ্ছি। ফোঁটা দিতে দিতে আমি গোপালকে বললাম যে অনেক বছর তো এইভাবে ফোঁটা খেলি, এবার আমার সামনে আয়, সামনে এসে জ্যান্ত অবস্থা তুই পরের বছর যাতে আমি তোকে জ্যান্ত ফোঁটা দিতে পারি। বিশ্বাস করে কথাটা বলে কিন্তু ওখানটায় মা আর আমি ছিলাম, ওইখানে আর কেউ ছিল না। ওই কথাটা বলে কিন্তু আমি বেমালুম ভুলে গেছি। তো দাদুর কাছে আমি আর সোনু প্রায় যেতাম। দাদু যেখানে থাকতো সেখানে ফোন করলে পারে কলকাতায়, আমরা যখনই সুযোগ সময় পেতাম আমরা দুজন চলে যেতাম, সোনু আর আমি। তো এরপরে যখন দাদুর কাছে এই ঘটনাটা হয়, তারপরে আমার যখন পা ঠিক হয়, তারপরে পা ঠিক হওয়ার আগেই দাদু কিন্তু আমাকে কোন রকম হাঁটতে পারি তখনই আমাকে দাদু বাঁকুড়া নিয়ে গেছিল। তো বাঁকুড়া নিয়ে গিয়েও দাদুর চিন্তা ছিল যে আমার পাটা ভাঙা। ঢুকেই হচ্ছে, আমরা যখন নন্দা কাকিমারা ওখানে থাকতো, নন্দা কাকিমার ওখানে গিয়ে বললো যে মা তার পাটা ভাঙা। দাদু কিন্তু নিজে স্নান করেনি, সারা রাস্তা বসে আমরা গাড়িতে গেছি। দাদু এতটা চিন্তিত ছিল যে মা তার পাটা ভাঙা, তোমার এখানে বাঁকুড়ায় খুব ঠান্ডা ছিল সেই সময় আমরা যখন গেছি। বলছে যে তাকে একটু গরম জল দিও। তো মামনি মাসি বলছে তুমিও তো খাওনি, তুমি আগে তাড়াতাড়ি স্নান করো। বলছে যে না না, তাকে গরম পানি দিও, তার পাটা ফুলে গেছে, তার পাটা তো এই জাস্ট ফোলা হলো, আজকে গরম পানি দিলে ঠিক হয়ে যাবে। তারপরে কিন্তু দাদু আমাকে অজস্র হাঁটিয়েছে, এই যে কুষ্ঠ কলোনি, দাদু হেঁটে 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 কিন্তু নিজে গেছে সবার বাড়িতে। দাদু ওখানে অনেকের বাড়িতে দাদুকে নিয়ে যাওয়া হতো, দাদু হেঁটে 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 চলে যেত সকাল ভোরবেলা। খুব সুন্দর জায়গা বাঁকুড়া। আর তো দাদু তখন তো গেছি, তারপরে যখন কলকাতায় আসলাম দাদুর ওখানে, দাদু যেখানে থাকতো সেখানে চলে যেতাম। তো দাদুর ওখানে একদিন এই দাদু আমাকে ডেকেছে, উপরে উপরে আসো। তো গ্রাম করো। আমি বেহালায় আহ বেহালায় হচ্ছে এক ইসে দীনবন্ধু মামার বাড়িতে দাদু ছিল। তো তখন আমাকে দাদু বললো উপরে আসিও, নিচে অনেক ভক্ত বসে আছে, ছাদে কেউ ছিল না। তো আমাকে বললো যে এবছর তুমি না আমাকে ভাইফোঁটা দিও, আমি তোমার ভাই, তো তুমি আমাকে এবার ভাইফোঁটা দিও। আমি না
চিৎকার করে লাফ দেবে, তুমি সোনু টুইন তোমরা তিনজন আমাকে ভাই ফোঁটা দিও। তো আমি মানে আনন্দে কি করব, আমি তো লাফ দিয়ে চিৎকার করে উঠলাম। উঠার পরে তারপরে সোনুকে বললো, তাকে সোনুও ছিল, সোনুকে বললো সোনুকেও বলো। তো সোনুকে সাথে সাথে বললাম, সোনুও খুব খুশি। আর সোনুরও একটা কথা বলি, সোনুও কিন্তু ছোটবেলার থেকে, সোনু টুইনও কিন্তু নারায়ণের ফটোতেই হচ্ছে ভাইফোঁটা দিত। তো এই কথা বলেছে। এবার পরের বছর আমরা ভাইফোঁটা যেই সময় দেব, সেই সময় কিন্তু দাদু ইন্ডিয়াতে ছিল না। আমি বাবাকে তো বললাম যে বাবা লন্ডন যাওয়ার কথা চলছিল, বাবা লন্ডন যাওয়ার জন্য প্রস্তুত। বাবা কলকাতায় আমাদেরকে বললো এই বছর তো আর ফোঁটা হবে না, পরের বছর তোমরা কিন্তু সবাই আমাকে ফোঁটা দিও। কিন্তু আমাদের খুব মনের আকাঙ্ক্ষা, এবার দাদু বলেছে নিজে ফোঁটা দেবে, তো একটা আলাদা যে আমরা দাদুকে বারবার বলে যাচ্ছি, দাদু আমরা যাতে এবছরই তোমাকে ফোঁটা দিতে পারি। তো আমি এর মধ্যেই দাদুর সাথে কলকাতার পাশে একটি গ্রামে, নামটা আমার মনে নেই, কিন্তু গ্রামে গেছিলাম। তো আসার পথে অনেক সুন্দর সুন্দর সবজি ছিল। তো দাদু তখন ওখানে, দাদু আর আমি গাড়িতে বসে আছি, বাদবাকি সবাই সবজি নিতে নেমেছে। দাদু বলছে মন খারাপ করিও না, এবছর তোমরা ফোঁটা দিতে পারবে না, পরের বছর দেবে। তাই আমি বলছি দাদু এরকম কি হয় না যে তুমি ফোঁটার দিন এখানে থাকলে তোমরা ফোঁটাটা আমরা যাতে দিতে পারি সবাই। তো দাদু বলছে এটা কি করে সম্ভব, আমি তো লন্ডন থেকে আসতে পারবো না, এটা তো আর কলকাতা না যে পট করে চলে আসবো, তো আমি সম্ভব না এবছর। তা আমি মানে আবেদন করেই যাচ্ছি, আমার আবেদনটা বন্ধ হচ্ছিল না। আমি বারবার রিকোয়েস্ট করে, দাদু দেখো না তুমি তো সবই পারো, যদি ভাইফোঁটার দিন ভাইফোঁটা দিতে পারি। তো দাদু এই গাড়িতে বলেছিল আচ্ছা ঠিক আছে তুমি ফোঁটার দিন ফোঁটা দেবে। এইবার আমি যথারীতি কথাটা কিন্তু মাথায় নেই, আর কথাটা মাথার থেকে বেরিয়ে গেছে। দাদু এবার লন্ডন গেল। লন্ডন যাওয়ার পরে দাদুর তো আসার কোনো কথাই ছিল না, মানে কোনোভাবেই দাদুর কিন্তু ভাইফোঁটার আগে আসার কোনো প্ল্যানই নেই। দাদু ভাইফোঁটা পার করে আরও 25 দিন পরে মানে লন্ডন গেছে, তো অবভিয়াসলি লং টাইম না থাকে তো আর আসবে না, 1-2 দিনের ব্যাপার না, 1 মাস 1.5 মাস দাদুর থাকার প্ল্যান ছিল। দাদুর তো আগের থেকেই প্ল্যান থাকে। তো হঠাৎ আমাকে যেদিন ভাইফোঁটা তার আগের দিন অসীম মামা ফোন করলো, দাদুই বলেছিল ফোন করতে, যে আমাকে অসীম মামা ফোন করে বলছে কী রে কী করছিস। তো আমার মনে আছে, তো আমি বললাম যে মামা বাড়িতে তখন আমার এক কাকাতো ভাই মারা গেছে, তো বাড়িতে শোকাহত পরিবেশ, বাড়িতে তখন শোকাহত পরিবেশ। এবার আমি বললাম মামা ভাই তো মারা গেছে, তো বাড়িতে তো এবার বাড়িতেও ফোঁটা হবে না, দাদুকে তো এবার ফোঁটা দিতে ভেবেছিলাম, ফোঁটা দেবো, ফোঁটা দিতে পারবো না। তখন মামা বলছে যে কে বলেছে ফোঁটা দিতে পারবি না, দাদু আসছে ফোঁটা নিতে তোদের কাছে, দাদু রওনা দিচ্ছে, দাদু চলে আসছে, তোরা কিন্তু রেডি থাক, ফোঁটা দিবি তোরা। আমি বলছি কী বলছো দাদু, তো এখন আসার কোনো কথা নেই। আমি তো মানে আশ্চর্য হয়ে গেছি। তখন বলছে যে না দাদু আসছে। আমরা তো খুব খুশি, রেডি থাক কিন্তু তোরা, কিন্তু সবাই তোরা প্রিপেয়ার থাক। তা আমিও যথারীতি সবাইকে, মাকে দৌড়ে এসে বললাম মা আমার না এবার ফোঁটা দেওয়া হবে দাদুকে। তা মাও খুশি। তো তারপরে আমি সাথে সাথে সোনু টুইন ওদেরকেও খবর দিলাম। এবার ফোঁটার ঠিক আগের দিন দাদু চলে এসেছিলো, তা আমরাও অসীম মামার বাড়িতে চলে যাই। ওখানে সাধন মামা পরের দিন এসে আমাদের ভাইফোঁটার যে ইসে আছে, অসীম মামার বাড়িতেই আমাদের ভাইফোঁটার সব আয়োজন হয়। আর ভাইফোঁটা মানে আমি আগে শুধু জানতাম যে ভাইদেরকে ফোঁটা দেওয়া মানে ওই কয়েকটা কথা, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এইটুকুনি আমাদের একটা প্রবচন আছে, ওই প্রবচনটা যে যেরকম পারে, যমুনা দেয় ভাইকে ফোঁটা। কিন্তু আসল প্রপারভাবে যে ভাইফোঁটাটা কী হয়, ভাইফোঁটায় যে পূজা করতে হয় যমুনা, আর ঘট বসিয়ে যে ভাইয়ের দীর্ঘায়ুর জন্য যে আমাদেরকে প্রার্থনা করতে হয়, এইগুলো সব সাধন মামা আমাদেরকে মানে সব কিছু আমাদেরকে সাধন মামাই শিখিয়েছে যে কীভাবে করতে হয়। আর দাদুকে যে ফোঁটা দিই, দাদু কিন্তু সেদিন একটি শিশুসুলভ
ভাইয়ের মতনই বসে থাকে। আমি আজ অবধি দাদুকে ফোঁটা দেওয়ার সময় দেখিনি দাদু কিন্তু কথা বলেছে বা কিছু করেছে। দাদু একদম ধ্যানমগ্নভাবেই বসে থাকে। আমি এত বছর যে ফোঁটা দিয়ে যাচ্ছি বিয়ের আগের থেকে, আমি প্রত্যেক সময় দেখি দাদুকে যখন ফোঁটা দিই তার আগে হয়তো প্রচুর কথা বলে, কিন্তু যখনই আমি ফোঁটাটা দিতে যাই, আমি কেন আমরা যে কজন ফোঁটা দিই, দাদু কিন্তু একদম বাকরুদ্ধভাবে আমাদের ফোঁটাটা গ্রহণ করে। আর তারপরে আমি মানে দাদুর ফোঁটা দেওয়াটা আমি তখন থেকে এখনও অবধি ফোঁটা দিয়ে যাচ্ছি, দাদুকে দিতে পেরেছি। আমি বিয়ের পরে 2 বছর ফোঁটা দিতে পারিনি, আমি খুব কেঁদেছি ওই 2 বছর। যে তারপরে আমি বলেছি যে আমাকে এতটুকুন তুমি কৃপা করো যাতে আমি তোমাকে বছরে এই ফোঁটার দিনটা যাতে তোমার আর আমি একই জায়গায় থাকি, বা একইভাবে আমরা কোনোভাবেই, সেটা কীভাবে সম্ভব হবে আমি জানি না, কিন্তু আমি যাতে তোমার কাছে থাকি, আমি তোমাকে ফোঁটা দিতে পারি। আর বিশ্বাস করো আমি কোনো দিনও প্ল্যান করে কিন্তু ওই ভাই ফোঁটার জন্য দাদুর কাছে যাচ্ছি এরকম করে হয় না, কিন্তু যে প্রত্যেকবার অনেকবারই আমি লক্ষ্য করেছি যে আমি যেখানে সেখানে দাদু আছে হঠাৎ করে। আর ইভেন আমি জানিও না যে ওখানে দাদু আছে। কলকাতায় আমি একবার বাড়িতে আমার বাড়িতে কালী পূজার জন্য আমরা রওনা দিলাম। তারপরে আমি ওখানে গিয়ে আমাকে সোনু ফোন করে বলছে, মামনি মাসি বলেছে যে তুই এখানে এসছিস, দাদু কিন্তু এখানে আছে। দাদু সেবার খুব শরীর খারাপ ছিল, দ্বীপের বাড়িতে দাদু ছিল। তো দাদু বলল যে দাদু ওখানে আছে তোরা কিন্তু ফোঁটা দিতে চলে আসিস। তা আমরাও একদম স্নান টান করে ফোঁটা দেয়। এই সংযোগটা আমার হয়ে আসছিল এতদিন, জানি না এখন। আর আমি তো আবার সেই আগের মতন ফটোতেই ফোঁটা দিতে হবে আমাকে। তো আমি যে গোপালকে কথাটা বলেছিলাম, সেই কথাটা আমি জানি না কিভাবে আমার ভাইয়ের কান অবধি চলে গেছে, আর আমার ভাইকে আমি ফোঁটা দিতে পেরেছি। আমি যে গোপাল রূপে ভাইকে পেয়েছিলাম পেয়ে আছি, ওই ভাইয়ের এই ফোঁটা দেওয়াটা আমার হয়তো খুব অল্প সময় আমি ফোঁটা দিতে পেরেছি আমার কাছে এখন মনে হয়। কিন্তু আমি নিজেকে ওইটুকুনি সৌভাগ্য মনে করি যে আমি একটা ভাই আমার কাছে ছিল যাকে আমি ফোঁটা দিতে পেরেছি, স্বয়ং গোপালকে আমি ফোঁটা দিতে পেরেছি। প্রণাম। আজকের লীলা কথা আমি এখানেই শেষ করলাম।